হাতিয়াঘর বন বাংলোর চৌকিদার ঘণ্টারাম সাবধান করে দিয়েছিল, সম্প্রতি তল্লাটে একটা মানুষখেকো বাঘের খুব উপদ্রব। কাজেই আমরা যেন সবসময় হুঁশিয়ার থাকি। আজ তোমাদেরকে শোনাতে চলেছি কোদণ্ড পাহাড়ে গণ্ডগোল, সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল নীলাদ্রি সরকারকে নিয়ে লেখা রহস্য গল্প কোদণ্ড পাহাড়ে গণ্ডগোল। আজকে সেই গল্পটাই তোমাদের শোনাবো বাংলা গল্প লাইন বাই লাইনে। তোমাদেরকে আরও ভালো করে গল্প শোনাবার উদ্দেশ্যে আজকে একটা নতুন মাইক থেকে শোনাচ্ছি। এটা আমি নতুন সদ্য পারচেস করেছি। আমাকে কিন্তু অবশ্যই পুরো গল্পটা শুনো এবং তারপর কমেন্টে বলো যে এই মাইকের আওয়াজ, সাউন্ড, ভয়েস তোমাদের ঠিক কেমন লাগছে। তাহলে পরে একটুখানি ইনভেস্ট করে পারচেস করেছি, তো তোমরা যদি একটা কোনো ভালো যদি রিভিউ দাও তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। চলো তাহলে পরে গল্পটা শুরু করা যাক। কিন্তু আমার বৃদ্ধ বন্ধু প্রকৃতিবিদ কর্নেল নীলাদ্রি সরকারের পাল্লায় পড়ে বরাবর যা হয় এবারও তাই হলো। হাতিয়াঘর জঙ্গলে কোদণ্ড নামে একটা 1010 ফুট উঁচু পাহাড় আছে এবং সেই পাহাড় থেকে একটা জলপ্রপাত নেমে প্রকাণ্ড জলাশয় সৃষ্টি করে নদী বয়ে গেছে। জলাশয় নাকি প্রচুর মাছ। কর্নেল ছিপ ফেলে সেই মাছ ধরবেন এবং আমাকে অসংখ্য দিব্যি কেটে বলেছিলেন, না ডার্লিং, পাখি প্রজাপতি আর নয়, ছিপ ফেলে ফাতনার দিকে তাকিয়ে থাকার মতো একটা অদ্ভুত ব্যাপার আছে, আর জলটাও খুব স্বচ্ছ, কাজেই বড়শির টোপের কাছে মাছের আনাগোনা স্পষ্ট দেখা যাবে। আসলে মাছের মনস্তত্ত্ব নিয়ে ইদানিং একটু মাথা ঘামাচ্ছি। জলাশয়টি এবং পারিপার্শ্বিক অবশ্য সত্যিই সুন্দর, যেন ছবিতে আঁকা ল্যান্ডস্কেপ। অক্টোবরের বিকেলে রোদ্দুরটিও খাসা। কর্নেল ছিপ ফেলে বসে আছেন। স্বচ্ছ জলের তলায় ছোট বড় নানা জাতের মাছের আনাগোনাও দেখতে পাচ্ছি, কিন্তু মাছগুলি বড় শেয়ানা, টোপের আনাচে কানাচে ঘুরঘুর করে চলে যাচ্ছে, কিন্তু টোপে মুখ দিচ্ছেই না। এদিকে আবার বাঘের ভয়। বারবার পেছনটা এবং এদিক ওদিক দেখে নিচ্ছি। বাতাস বন্ধ, কোথাও একটুখানি শব্দ হলেই চমকে উঠছি। কর্নেলের দৃষ্টি কিন্তু ফাতনার দিকে। একটু পরেই গন্ডগোল বাঁধল হতচ্ছাড়া বাউন্ডুলে একটা রং বেরঙের প্রজাপতি। কোত্থেকে উড়ে এসে ফাতনার ওপর বসলো। অমনি যথারীতি প্রকৃতিবিদের মাথা খারাপ হয়ে গেল। ক্যামেরাটা তাক করলেন, কিন্তু ধূর্ত প্রজাপতি বেগতিক বুঝে উড়ে গেল। তখন বাইনোকুলারে চোখ রেখে উঠে দাঁড়ালেন। তারপর জয়ন্ত, জয়ন্ত, ছিপটা বলে উধাও হয়ে গেলেন। আমি ডাকতে গিয়ে চুপ করলুম, কিন্তু কর্নেলের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে মানুষখেকো বাঘটার আতঙ্ক এসে আমাকে কাট করে ফেলল। এমনই কাট যে সেই মুহূর্তে ছিপের হুইলে ঘর শব্দ হলো এবং শেষে বড়শি গেলার শক্তিমান একটা ছাপ হ্যাঁচকা টান দিল। ছিপটা আমার হাত ফসকে জলে গিয়ে পড়ল। শুধু বললাম, এই যা। ছিপটা তখন জলার মাঝখানে একবার খাড়া হচ্ছে, একবার কাঁধ হচ্ছে। ফোঁস করে শ্বাস ছেড়ে বললুম, সরি, কিন্তু আপনিও দিব্যি করেছিলেন পাখি প্রজাপতির পেছনে দৌড়াবেন না। কর্নেল ঝোপ থেকে বেরিয়ে এসে বললেন, অভ্যেস ডার্লিং, যাই হোক, ঘণ্টারামই এখন ভরসা, তাকে ডেকে এনে দামি ছিপটা উদ্ধার করা দরকার। আশা করি মাছটার লোভে সে। হঠাৎ কোথাও পরপর দুবার গুলির শব্দ শোনা গেল। কর্নেল বললেন, রাইফেলের গুলির শব্দ, এসো তো ব্যাপারটা দেখা যাক। ঘন জঙ্গল আর পাথরের চাঁই ছড়ানো। যেতে যেতে প্রতি মুহূর্তে আশঙ্কা করছি বাঘটা না মরে জখম হয়ে থাকলে দৈবাত তার সামনে গিয়ে পড়ি তো অবস্থা শোচনীয় হবে। তবে কর্নেল আমার আগে যাচ্ছেন। ক্রমশ জঙ্গল ঘন হচ্ছিল। একে তো বিকেলবেলা, তারপর ঘন এবং উঁচু নিচু গাছের ছায়া আবছা আঁধার করে রেখেছে। কর্নেল হন্তদন্ত হয়ে হাঁটছেন। আমি বারবার হোঁচট খাচ্ছি। একখানে একটু খোলামেলা জায়গা, ঘাসে ঢাকা জমি। জমিটার মাঝখানে একটা প্রকাণ্ড পাথর। পাথরের নিচের ঘাসগুলো বেশ উঁচু। তার ভেতর কি একটা নড়াচড়া চোখে পড়ল। তখন কর্নেল দৌড়ে গেলেন, আমিও। গিয়ে দেখলুম এক ভয়ঙ্কর দৃশ্য। রক্তাক্ত দেহে একজন মানুষ পড়ে রয়েছেন, পরনে আঁটোসাঁটো শিকারির পোশাক।
পায়ে হান্টিং জুতো, একপাশে রাইফেলটা ছিটকে পড়ে আছে। ফালা ফালা পোশাক আর চাপ চাপ রক্ত। কর্নেল তার মুখের কাছে ঝুঁকে গেল, অতি কষ্টে বললেন, বা, এবং তারপর শরীরটা বেঁকে স্থির হয়ে গেল। কর্নেল সোজা হয়ে দাঁড়ালেন, মুখটা গম্ভীর। উত্তেজিতভাবে বললুম, বা বললেন মানে বাঘটা কর্নেল? মানুষকে বাঘটা ওকে আক্রমণ করেছিল? কর্নেল চুপচাপ দাঁড়িয়ে চারপাশটা দেখছিলেন, তারপর রাইফেলটা কুলিয়ে নিলেন। চেম্বার খুলে পরীক্ষা করে দেখে আসতে বললেন, অটোমেটিক রাইফেল, কিন্তু বলে রাইফেলটা আমার হাতে দিয়ে ব্যস্তভাবে জঙ্গলে ঢুকলেন এবং নিপাত্তা হয়ে গেলেন। কিন্তু কর্নেল আমাকে মরার পাহারায় বসিয়ে রেখে কোথায় গেলেন? বাংলো এখান থেকে অন্তত 1 কিলোমিটার দূরে। চৌকিদার ঘণ্টারামকে গিয়ে হাতিয়াগড় টাউনশিপে খবর পাঠাবেন কি? কার কাছে খবর পাঠাবেন? হয়তো থানায়। তাহলে এখানে কর্নেল এবং পুলিশ এসে পৌঁছতে সন্ধে গড়িয়ে যাবে। এইসব দুর্ভাবনায় অস্থির হচ্ছি, এমন সময় সামনেকার জঙ্গল ফুঁড়ে 2 জন লোক বেরোলো। তারা হন্তদন্ত হয়ে এগিয়ে এলো আমার দিকে। একজন হিন্দিতে বলল, হায় রাম, বাবুজির বরাতে এই ছিল। তারপর রক্তাক্ত দেহটার দিকে ঝুঁকে কান্নাকাটি শুরু করলো। জিজ্ঞেস করলুম, আপনারা কোথা থেকে আসছেন? প্রথমজন চোখ মুছে বলল, হাতিয়াগড় থেকে বাবুজি। একজন বুড়ো সাহেব খবর দিলেন, আমাদের বাবুজি বাঘের পাল্লায় পড়ে মারা গেছেন। দ্বিতীয়জন বলল, দেরি করো না, হাত লাগাও, এখানে বডি পড়ে থাকলে মানুষ খেকো বাঘটা মরি খেতে আসবে, ওঠাও ওঠাও। প্রথমজন বলল, বাবুজির বন্দুক? বললুম, এই যে। রাইফেলটা আমার হাতে দেখা মাত্র সে হাত বাড়ালো। দিন স্যার, বাবুজির খুব শখের বন্দুক ওটা। দুজনেই তাগড়াই চেহারার লোক, গায়ে জোর আছে বোঝা গেল। শিকারী ভদ্রলোককে রক্তাক্ত মৃতদেহ কাঁধে তুলে ওরা ব্যস্তভাবে হাঁটতে শুরু করলো। আমি ওদের অনুসরণ করলুম। জঙ্গলের ভেতর ততক্ষণে আবঝা আধার ঘনিয়েছে। ওরা লম্বা পায়ে দৌড়চ্ছে, নাগাল পাচ্ছি না। খানিকটা এগিয়ে গেছে, ডান দিকে আবার বাঘের গড়গড় গজরানি শুনতে পেলুম। একখানে গাছপালার ফাঁক গলিয়ে একটু ফিকে আলো এসে পড়েছে। সেখানে একটা ঝোপের ফাঁকে বাঘের মাথা দেখতে পেলুম। অমনি আমার মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, মাথা খারাপই বটে, নইলে কি করে গাছে চড়ে বসলুম এর ব্যাখ্যা হয় না। গাছটা অবশ্য তত উঁচু নয় এবং কয়েকটা ডাল নিচুতেই নাগালের মধ্যেই ছিল। কতক্ষণ কেটে গেল। জঙ্গল অন্ধকারে ছমছম করতে থাকলো। চারিদিকে নানা রকমের ভুতুরে শব্দ। কাঠ হয়ে বসে আছি। হঠাৎ নিচের দিকে টর্চের আলোর ঝলক এবং কর্নেলের গলা শুনতে পেলুম। এই যে, এদিকে। সঙ্গে সঙ্গে সাড়া দিলুম, কর্নেল, কর্নেল। নিচ থেকে আমার ওপর আলো এসে পড়ল। কর্নেল বললেন, তুমি গাছের ডগায় কি করছো জয়ন্ত? রাগ চেপে অতি কষ্টে গাছ থেকে নেমে বললুম, কোনো মানে হয়? লোকেদের খবর দিয়ে এতক্ষণ এসে জিজ্ঞাসা করছেন গাছের ডগায় কি করছি? কর্নেলের সঙ্গে একজন পুলিশ অফিসার আর জনাদই কনস্টেবল এসেছেন। কর্নেল আমার কথা শুনে বললেন, লোকেদের খবর দিয়ে মানে? যাদের খবর দিতে গিয়েছিলাম তারা তো আমার সঙ্গে। অবাক হয়ে বললুম, 2 জন লোক বডি তুলে নিয়ে গেল, তারাই বলল। আমাকে থামিয়ে কর্নেল বলে উঠলেন, মাই গুডনেস, আমারই বুদ্ধির ভুল, আমাকে নির্ঘাত বাদ তুলে ধরেছে। আগাগোড়া খুলে বলো তো জয়ন্ত। সব শোনার পর কর্নেল বললেন, জয়ন্ত এমন বোকামি করে বসবে ভাবিনি। যাই হোক, চলুন মিস্টার সিনহা, আগে ঘটনাস্থলটা দেখাই। পুলিশ অফিসারটির নাম মিস্টার সিনহা। তিনি পা বাড়িয়ে বললেন, জয়ন্তবাবু বললেন সত্যিই বাঘটাকে দেখেছেন, গজরানিও শুনেছেন, কাজেই ব্যাপারটা বড্ড গোলমেলে হয়ে গেল দেখছি। কর্নেল এদিক ওদিক টর্চের আলো ফেলছিলেন। এখানে আলো পড়তেই বাঘের মাথাটা ঝোপের ফাঁকে দেখা গেল। সবাই থমকে দাঁড়ালেন। কনস্টেবলরা বন্দুক তাক করল। কর্নেল তাদের বললেন, সবুর, খামোকা গুলি খরচ করে লাভ নেই। তারপর নির্ভয় এগিয়ে গেলেন ঝোপটার দিকে।
বাঘটা আর একটুও গর্জন করছিল না। কর্নেল সোজা গিয়ে বাঘের মাথাটা খামচে ধরলেন এবং আবার হা হা করে হেসে উঠলেন। মিস্টার সিনহা বললেন, এ কি কর্নেল? হ্যাঁ, একটা নিছক দামি মুন্ডু। নকল মুন্ডু। কর্নেল বাঘের মুন্ডুটা উপড়ে নিয়ে আমাদের কাছে এলেন। আসলে জয়ন্তকে ভয় দেখাতেই এই চালাকি করেছিল বললুম, কিন্তু বাঘের ডাক? ওটাও নকল। কর্নেল সেই খোলা ঘাস জমিটায় পৌঁছে ফের বললেন, অনেক শিকারী অবিকল বাঘের নকল করে বাঘকে আকৃষ্ট করেন। জিম করবেট বা অ্যান্ডারসনের শিকারী কাহিনীতে পড়েছি। তাছাড়া জয়ন্ত যে অবস্থায় পড়েছিল, শিয়ালের ডাককে বাঘের ডাক বলে ভুল হতো ওর। ক্ষুব্ধ হয়ে বললুম, আমি অত বোকা নই। কর্নেল বললেন, মজাটা এই যে নিজের বোকামি নিজেই টের পাওয়া যায় না। ডার্লিং, কেউ এসে মরাটার দাবি করলে সেটা না হয় দেওয়া চলে, হাতের সাংঘাতিক অস্ত্র মানে রাইফেলটা দেওয়া যায় না। সেটাই আমার সন্দেহের কারণ। মিস্টার সিনহা ব্যস্ত হয়ে উঠলেন। বডিটা কোথায় পুড়িয়ে নষ্ট করে ফেলবে, এখনই ব্যবস্থা করা দরকার। এতক্ষণে লক্ষ্য করলুম তার হাতে একটা ওয়াকিটকি রয়েছে। বেতারে চাপা গলায় থানায় মেসেজ পাঠালেন। তারপর বললেন, চলুন কর্নেল, ফেরা যাক। আপনাদের বাংলায় পৌঁছে দিয়ে যাব। সামান্য দূরে জঙ্গলের এক টেরে পিচের রাস্তা। সেখানে পুলিশের জিপ অপেক্ষা করছিল। বাংলোর বারান্দায় বসে কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, ছিপটা আমার মাছটার কথা ভেবে রাতে আমার ঘুমের 12টা বেজে যাবে ডার্লিং। সকালে কথা কেড়ে বললুম, কিন্তু ওই শিকারী ভদ্রলোক পাণ্ডেজির ব্যাপারটা আমার ঘুমেরও 12টা বাজাবে। কর্নেল হাসলেন। ব্যাপারটা অবশ্য রহস্যময়, তবে স্রেফ তোমার বোকামির জন্যই রহস্যটা ঘনীভূত হলো। তোমার হাতে একটা রাইফেল ছিল জয়ন্ত, 5টা গুলির 3টে ভরা ছিল। তুমি ওদের বডি তুলে নিয়ে যাওয়া ঠেকিয়ে রাখতে পারতে যতক্ষণ না আমি পৌঁছচ্ছি। কিন্তু আপনি কোনো আভাস দিয়ে যাননি। ঘটনার আকস্মিকতায় ডার্লিং, কর্নেল সাদা দাড়ি চুলকে বললেন। 2বার গুলির শব্দ, তারপর পাণ্ডেজি বা বলেই শেষ নিঃশ্বাস ফেললেন। বাঘের কথাই ভাবা সে মুহূর্তে স্বাভাবিক। তারপর মনে হলো গুলি খাওয়া বাঘ শিকারীর ওপর ঝাঁপ দিলেও গর্জন করবে ক্রমাগত, অথচ গর্জনের শব্দ শুনিনি তো। তখনই প্রথম সন্দেহ জাগলো, এটা কোনো হত্যাকাণ্ড নয় তো। সম্ভবত আমাদের হঠাৎ গিয়ে পড়ায় খুনিরা গা ঢাকা দিয়েছে। তাছাড়া ঘাসের তলায় বাঘের পায়ের ছাপ নেই। মুন্ডুটা প্লাস্টিকের তৈরি খেলনার মুখোশ। আমি জিজ্ঞাসা করলাম, পাণ্ডেজি ভদ্রলোককে? কর্নেল কফি শেষ করে চুরুট ধরালেন। তারপর অভ্যাস মতো চোখ বুজে বললেন, শিবচরণ পাণ্ডে, হাতিয়াগড়ের বনেদি বংশের মানুষ। শিকারে প্রচণ্ড নেশা ছিল। আমার একজন পুরনো বন্ধুও বলতে পারো ওকে। তারপর চোখ খুলে চাপা স্বরে বললেন ফের, আসলে পাণ্ডেজির চিঠি পেয়েই এবার আমার এখানে আসা এবং প্রপাতের জলায় মাছ ধরতে যাওয়া। চমকে উঠে বললুম, কি চিঠি? গোয়েন্দাপ্রভুর জ্যাকেটের ভেতর পকেট থেকে একটা ভাঁজ করা চিঠি বের করে দিলেন। চিঠিটা পড়ে আরো অবাক হয়ে গেল। ইংরাজিতে লেখা চিঠিটার বাংলা করলে এই দাঁড়ায়, প্রিয় কর্নেল, সম্প্রতি হাতিয়াগড় এলাকায় একটা ধূর্ত মানুষখেকো বাঘের উপদ্রব দেখা দিয়েছে। মানুষখেকো বাঘ ধূর্ত হয়, কিন্তু এই বাঘটা এমনই ধূর্ত যে তার মানুষ মারার খবরই শুধু শুনি, কিন্তু মরার পাত্তা পাই না। খুব খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এটা কোনো ব্যাপার নয়। আসল ব্যাপারটা হলো, কোদণ্ড পাহাড়ের জলপ্রপাতের নিচে যে জলাটা আছে, সেখানে বাঘটা জল খেতে আসবে ভেবে পরপর 3টে রাত ওত পেতেছিলুম। প্রতি রাতেই অদ্ভুত জিনিস দেখেছি। প্রপাতের দিকটাতে একটা উঁচু পাথর জল থেকে মাথা তুলছে। সেটা দেখতে কাছিমের খোলের মতো।
ওখানে হঠাৎ একটা আলো জ্বলে ওঠে। আলোটা কিছুক্ষণ নড়াচড়া করে, তারপর নিভে যায়। এখন কৃষ্ণপক্ষ চলছে। মাঝরাতে জ্যোৎস্নায় সব দেখতে পাই। প্রথমে আলোটা জ্বলে, তারপর দেখি একটা ছোট্ট নৌকা এগিয়ে চলেছে আলোটার দিকে। প্রথম দুটো রাত ভেবেছিলুম জেলে নৌকা মাছ ধরছে, কিন্তু মানুষখেকো বাঘের উপদ্রব চলেছে। কাদের এত সাহস হতে পারে? তৃতীয় রাতে জোরালো টর্চের আলো ফেলে নৌকার লোকগুলোকে ডাকলুম। অমনি ওরা নৌকা অন্যদিকে ঘুরিয়ে দক্ষিণ পাড়ে চলে গেল। অনেকটা ঘুরে পিচ রাস্তার ব্রিজ হয়ে সেখানে পৌঁছলুম। নৌকোটা বাঁধা আছে, লোক নেই। ব্যাপারটা রহস্যময়। সকালে আবার গেলুম সেখানে, নৌকাটা নেই। আমি এর মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। অনুগ্রহ করে রহস্যটা ফাঁস করে যান। শুভেচ্ছা রইল, শিবচরণ পাণ্ডে। চিঠিটা ফেরত দিয়ে বললুম, রহস্যের গন্ধ পাচ্ছি বটে। রহস্য। কর্নেল দাড়ি নেড়ে সায় দিলেন এবং চওড়াটাকে হাত বুলিয়ে বললেন, তোমার কি মনে হয় শুনি জয়ন্ত? একটু হেসে বললুম, আমি তো বোকা। না না, বোকারা গাছে চড়তে পারলেই বুদ্ধি খোলে, চীনা প্রবাদ। তুমি গাছে চড়তে পেরেছো ডার্লিং। প্রশংসায় খুশি হয়ে বললুম, মানুষখেকো বাঘের ব্যাপারটাও রটানো বলে মনে হচ্ছে, যাতে জঙ্গলে লোকেরা না ঢোকে। কর্নেল সায় দিলেন, ঠিক ঠিক। বিশেষ করে ওই জলায় জেলেরা মাছ ধরতে যায়, তারাও বাঘের ভয়ে যাতায়াত বন্ধ করেছে। যাই হোক, সকাল ছাড়া আপাতত আর কিছু করার নেই। তবে সত্যি জয়ন্ত, আমার ছিপটাও খুব দামি, আর মাছটাও নিশ্চয়ই বড়। দেখা যাক ঘন্টারাম মাছটার লোভে আমার ছিপটা উদ্ধার করে দেয় নাকি। কর্নেল ঘন্টারামকে ডাকতে থাকলেন। ঘন্টারামের সাড়া পাওয়া গেল কিচেন থেকে। সে রাতের খাবার তৈরি করছিল। এমন সময় হঠাৎ কর্নেল মুচকি হেসে বললেন, কিন্তু জয়ন্ত, তোমার থিওরিতে একটা খটকা থেকে যাচ্ছে। পাণ্ডেজির শেষ কথাটি বা, এ সম্পর্কে তোমার কি বক্তব্য? এবার একটু ঘাবড়ে গেলুম। বললুম, বা রহস্য সত্যি গোলমেলে। ওকে যদি মানুষই হত্যা করে থাকে, বা মানে বাঘ বলতে চাইলেন কেন? বলেই ফের বুদ্ধি খুলে গেল। উত্তেজিতভাবে বললুম, হ্যাঁ বুঝেছি, পাণ্ডেজি ওই নকল বাঘের মুন্ডিটা ঝোপের ফাঁকে দেখেছিলেন। রাতে ভালো ঘুম হয়নি। ভোরের দিকেই মনে হয় ঘুমটা আমাকে বাগে পেয়েছিল। কর্নেলের ডাকে ঘুম ভেঙে গেল। বললেন, 9টা বাজে, উঠে পড়ো ডার্লিং। একটু অবাক লাগলো। কর্নেলের প্রাতঃভ্রমণে বেরোনোর অভ্যেস আছে জানি, কিন্তু বরাবর সেখানেই 7টা সাড়ে 7টার মধ্যে ঘোরাঘুরি শেষ করে আমাকে ঘুম থেকে ওঠান। অথচ আজ সকাল 9টা অবধি বাইরে ছিল। তারপরেই মনে পড়ে গেল ছিপ উদ্ধারের পরিকল্পনা। তাহলে ঘন্টারামকে নিয়ে জলের তলায় ছিপ উদ্ধারে গিয়েছিল, তাই এত দেরি। বললুম, ছিপটা পেলেন? কর্নেল গম্ভীর মুখে মাথা নেড়ে বললেন, না, ঘন্টারামের ধারণা ছিপশুদ্ধ মাছটা জলের তলায় দূরে চলে গেছে। নদীর ধারে কোনো আদিবাসী বসতির কাছে গিয়ে পড়লে তাদের পেয়ে মাছটা হজম হয়ে গেছে। আপনি খুব মুষড়ে পড়েছেন দেখছি, কিন্তু ঘন্টারামের মুখটা বড় বেশি তুঙ্গে হওয়ার কারণ আশা করি মাছ না পাওয়ার ব্যর্থতা নয়। হ্যাঁ, ঠিকই ধরেছ জয়ন্ত। বৃদ্ধ কুকু মিটিমিটি হাসতে থাকলেন। বেচারাকে 7 সকালে বড়শি বেঁধা মাছের বদলে মরা ঘাঁটতে হয়েছে। তারপর ওর বউ ওকে মরা ঘাঁটার জন্য আবার 1 দফা স্নান করিয়েছে। চমকে উঠে বললুম, মরা? পাণ্ডেজির ডেড বডি।
বেগতিক দেখে খুনিরা পাণ্ডেজির বডি ওই জলের তলায় পাথর বেঁধে ডুবিয়ে রেখেছিল। ঘন্টারাম সেটা উদ্ধার করেছে, সে মোটা বকশিস পাবে সরকার থেকে। কিন্তু কিন্তু কি? ওই বা চুপ করে গেল। বা রহস্য সত্যি নির্ভেজাল রহস্য। এই সময় দরজা দিয়ে চোখে পড়ল বাংলোর লনে ঘন্টারামের হামাগুড়ি দেওয়া বাচ্চা সেই নকল বাঘের মুন্ডুটা নিয়ে খেলছে। তার মা এসে বাচ্চাটাকে বকাবকি করে কোলে তুলে নিল এবং মুন্ডুটা ছুঁড়ে ফেলে দিল। বুঝলাম ঘন্টারামের বউ ওটাকে অলক্ষণে ভেবেছে। কিন্তু মুন্ডুটা কর্নেল কি বাচ্চাটাকে উপহার দিয়েছিলেন? কর্নেল অট্ট হাসি হাসলেন। একটু পরে কফিতে মন দিলেন, তার প্রিয় পানীয়। বললুম, জলার ওই কাছিমের খোলের মতো পাথরটা পুলিশ পরীক্ষা করলো না? ওখানে তো পাণ্ডুজি আলো দেখেছিলেন। নিরেট পাথর। কর্নেল চুরুট জেলে ধোঁয়া উড়িয়ে বললেন, নৌকা নিয়ে ওখানে গিয়েছিল। তাছাড়া পাথরটা বেজায় পিছল, শ্যাওলা জমে আছে, ওঠা কঠিন। উঠলেও দাঁড়িয়ে থাকা যায় না। মিস্টার সিনহা পা হড়কে জলে পড়ে গেলেন। পুলিশের উর্দি, রিভলভার সব ভিজে কেলেঙ্কারি। কর্নেল উঠে দাঁড়ালেন। চলো বেরোনো যাক। এই খেয়ালি বুড়োর পাল্লায় পড়ে অনেকবার ভুগেছি, কিন্তু সে কথা বলতে গেলেই উনি আমার মাথার ঘিলুর দিকে আঙুল তুলবেন। সবই নাকি আমারই বোকামির ফল। কাজেই কথা না বাড়ানোই ভালো। তবে এবারকার কোদণ্ড পর্বতারোহণ মন্দ লাগছিল না। প্রপাতটা শুধু সুন্দর নয়, যেন একটা প্রাকৃতিক অর্কেস্ট্রাও। তাছাড়া দুধারে বৃক্ষলতা এবং রং বেরঙের ফুলের সাজানো। ফুল থাকলে প্রজাপতি থাকবে এবং গাছ থাকলে পাখি। প্রকৃতিবিদ প্রপাতের মাথায় চড়তে চড়তে ছবি তুললেন। বাইনোকুলার চোখে রেখে কতবার থেমে পড়লেন। আমি যখন মাথায় পৌঁছে গেছি তখন উনি ফুট 20 নিচে একটা পাথরের চাতালে দাঁড়িয়ে ক্যামেরা তাক করছেন। ওপরে আসলে একটা নদী। নদীটা এখানে নিচে এসে ঝাঁপ দিয়ে প্রপাত সৃষ্টি করেছে। গনগনে রোদ্দুর, তাতে পাহাড়ে চড়ার পরিশ্রম হাঁপ ধরে গেছে। একটা ঝাঁকড়া গাছের ছাওয়ায় গিয়ে দাঁড়ালুম, যেখানে পাথর ও মাটি মিশে আছে। ঘন জঙ্গল, দূরে উত্তরে বংবাংলোটি দেখা যাচ্ছিল। ক্লান্তভাবে গাছের নিচে পাথরটাতে বসেছি, অমনি পেছনে ঝোপে মচমচ শব্দ হলো। ঘুরে দেখার সঙ্গে সঙ্গেই দুটো লোক বাঘের মতো আমার ওপর এসে ঝাঁপিয়ে পড়ল এবং মুখে টেপ সেটে দিল। চেঁচানোর সুযোগই পেলুম না। কাল বিকেলে দেখা সেই লোক দুটিই বটে। একজন একটা ছুরি গলায় ঠেকিয়েছিল, কাজেই হাত পা নাড়ানো বা ধস্তাধস্তির উপায় নেই, গলায় ছুরি ঢুকে যাবে। তারপর আমার চোখে রুমাল পড়ল এবং টের পেলুম আমি ওদের কাঁধে। কাল বিকেলে পাণ্ডেজির মরা যেভাবে বই নিয়ে যাচ্ছিল সেভাবেই আমাকে নিয়ে চলল ওরা। কতক্ষণ পরে কাঁধ থেকে আমাকে নামিয়ে বসিয়ে দিল। তারপর চোখ থেকে রুমাল খুলে নিল। মুখের টেপটা কিন্তু খুলল না। জায়গাটা প্রথমে কিছুক্ষণ অন্ধকার মনে হচ্ছিল, একটু পরে দৃষ্টি পরিষ্কার হলো। তখন দেখলুম এটা একটা মন্দির, ফাটল ধরা এবং পোড়ো মন্দির। দেওয়াল ফুঁড়ে শিকড় বাকড় বেরিয়েছে। সামনে বেদির ওপর শিবলিঙ্গ। বেদির একপাশে একজন গাবদা গোবদা সন্ডামার্কা চেহারার লোক পা ঝুলিয়ে বসে আছে। পেল্লায় গোফ, কুতকুতে চোখে ক্রূর হাসি। সে খৈনি ডলছিল। খৈনিটা 2 স্যাঙাতকে বিলি করে বাকিটুকু নিজের মুখে ঢোকালো। তারপর হিন্দিতে বলল, ট্যাপ খুলে দে, কথা বের করি। হ্যাঁচকা টানে আমার মুখের টেপ খুলল একজন। যন্ত্রণায় আহ করে উঠল। বেদির লোকটা বলল, ছোট টিকটিকি, পান্ডে বেটার ছেলে মরার সময় কি বলেছিল? ভয় ভয় বললুম, বা। চাপ বলে সে পাশ থেকে একটা জিনিস তুলে দেখালো। জিনিসটা অবিকল মানুষের হাতের গড়ন।
কিন্তু 5টা আঙুল নখের মতো বাঁকা এবং ধারালো। দেখেছিস এটা কি? এর নাম বাঘ নখ। পান্ডের মতো ফালা ফালা করে দেব, কলজে উপড়ে নেব। সত্যি কথা বল। মিনতি করে বললুম, বিশ্বাস করুন পান্ডেজি শুধু বা বলেই মরে যান। শুধু বা, আর কিছু নয়? বলে সে বাঘ নখটা উঁচিয়ে ধরল। আঁতকে উঠে বললুম, বিশ্বাস করুন শুধু বা। লোকটা তার স্যাঙার দুজনকে বলল, তোমরা এবার বুড়ো টিকটিকিটাকে ধরে নিয়ে এসো। বেগর বাই করলে ছুঁড়ে প্রপাতের তলায় ফেলে দেবে। ওরা তক্ষুনি বেরিয়ে গেল। কর্নেলের জন্য আঁতকে কাঠ হয়ে রইলুম। চোখে বাইনোকুলার রাখলে ওর আর কোনো দিকে মন থাকে না, সেটাই ভাববার কথা। লোকটা বলল, এই লোক, বা মানে কি বুঝেছিস? আগে বা মানে বাঘ। আর ওই দাড়িওয়ালা বুড়ো কি বুঝেছে? সেটা ওর মুখে শুনবেন। আমাকে তো উনি খুলে কিছু বলেননি। লোকটা উঠে দাঁড়ালো। বাড্ডা দেরি করছে, হলোটা কি? একটা 72 বুড়োকে ধরে আনতে এতক্ষণ লাগছে? বলে সে মন্দিরের দরজার কাছে গেল। তারপর আপন মনে গজগজ করতে থাকলো। এই সুযোগ ছাড়া ঠিক হবে না, গায়ের জোরে ওর সঙ্গে এটে ওঠা যাবে না। তাই নিঃশব্দে হাত বাড়িয়ে বেদি থেকে এক বাঘনখটা তুলে নিল। কিন্তু লোকটা কিভাবে যেন টের পেয়ে ঘুরে দাঁড়ালো। তারপর আমার হাতে বাঘনখ, ওর হাতে ছুরি। পরস্পর পরস্পরকে তাক করছি এবং দুজনের মুখ থেকেই হুমহাম গর্জন বেরোচ্ছে। দুজনে বেদি চক্কর দিচ্ছি। হঠাৎ সেই সময় শিবলিঙ্গটা নড়তে শুরু করলো। তারপর এক পাশ কাত হয়ে পড়ল এবং আমাদের দুজনকেই হকচকিয়ে দিয়ে একটা মুন্ডু বেরোলো। মুন্ডুটিতে টুপি এবং সাদা দাড়ি। সেটি প্রখ্যাত ঘুঘু বুড়ো কর্নেল নীলাদ্রি সরকারের। স্বপ্নে নয়, এক লাফে কর্নেল বেদি ফুঁড়ে বেরিয়ে রিভলভার তাক করলেন লোকটার দিকে। সে ছুরি ফেলে দিয়ে দুহাত ওপরে ওঠালো এবং দেওয়ালে সেঁটে গেল। কর্নেল অট্ট হাসি হাসলেন। মন্দিরের ভেতর বাজ পড়ার শব্দ। বললেন, কি বাবুরাম, কেমন জব্দ? সাবাস জয়ন্ত, ব্রাভো, এই তো চাই। বাইরে ধূপধাপ শব্দ শোনা গেল। পুলিশ অফিসার মিস্টার সিনহাকে আসতে দেখলুম, সঙ্গে কয়েকজন কনস্টেবল। তারা এই বাবুরামের 2 সাঙ্গাতের হাতে হাতে দড়ি এবং সেই দড়ি কোমরেও পরিয়ে টেনে আনছে। কর্নেল ডাকলেন, ভেতরে আসুন মিস্টার সিনহা, স্বয়ং বাবাজি ধরা পড়েছে। মিস্টার সিনহা ঢুকেই দৃশ্যটা দেখে একচোট হাসলেন। 2জন কনস্টেবল বাবুরামের হাতে হাত কড়া এঁটে দিল। মিস্টার সিনহা এবার ওল্টানো শিবলিঙ্গ দেখে অবাক হয়ে বললেন, এ কি? কর্নেল বললেন, ওখান দিয়ে আমার আবির্ভাব ঘটেছে, একটু দেরি হলে এই রক্তারক্তি হয়ে যেত। আসলে ওটা একটা সুড়ঙ্গ পথ। মিস্টার সিনহা উকি মেরে দেখে বললেন, কি আশ্চর্য। কর্নেল বললেন, প্রপথের একধারে দাঁড়িয়ে পাথরের আড়ালে একটা ফোকর আবিষ্কার করেছিলুম। ঢুকে দেখি এটাই সেই সুড়ঙ্গ পথ। ধাপে ধাপে কোদণ্ডদেবের মন্দিরে উঠে এসেছি। হ্যাঁ, আসল কথাটা বলা দরকার। ঘন্টার আমি বলেছিল এই মন্দিরের তলায় নাকি একটা সুড়ঙ্গ পথ আছে। সেখানে তার মাস্তুতো ভাই দাগি ফেরারি আসামি এই বাবুরাম লুকিয়ে থাকে বলে তার ধারণা। ঘন্টারাম খুব নীতিবাগীশ লোক। তাকে সরকার থেকে পুরস্কার পাইয়ে দেবেন মিস্টার সিনহা। তবে আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। কথা মতো আপনি দলবল নিয়ে এখানে এসে না পড়লে জয়ন্ত বেচারাও। রেগে মেগে বললুম, বাঘনখ দিয়ে বাবুরামকেও বা বলিয়ে ছাড়তুম। কর্নেল হাসলেন। খুনের দায় পড়তে ডার্লিং। যাই হোক মিস্টার সিনহা, মন্দিরের তলায় একটা কুঠুরিতে পণ্ডিতজির রাইফেল আর প্রচুর ডাকাতির মাল মজুত রয়েছে। আসামিদের থানায় পাঠিয়ে দিন।
আর আপনার হাতের ওয়াকিটকিতে মেসেজ পাঠান, জিনিসগুলো উদ্ধার করা দরকার। বলে আমার হাত থেকে বাগনকটি নিয়ে কর্নেল মিস্টার সিনহাকে দিলেন এবং আমার কাঁধে হাত রেখে বললেন, চলো ডার্লিং, খুব ধকল গেছে তোমার, বাংলায় ফেরা যাক। সেই গাছটার কাছে এসে বললুম, বা রহস্য ফাঁস হলো, কিন্তু আলো রহস্য? কর্নেল বললেন, তখন আমাকে নিচে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলে? ওখান থেকেই টর্চের আলো দেখাতো বাবুরাও। তখন ওর দলের লোকেরা ডাকাতি করা মাল নৌকায় নিয়ে আসতো। আসলে কোদণ্ড মন্দিরের পেছনে আদিবাসী জেলেদের একটা বসতি আছে। তারা প্রপাতের নিচের জলায় রাত বিরাতে জাল ফেলে মাছ ধরতে যেত। মানুষ খেকো বাঘের ভয়ের চোটে পেটে খিদে নামক রাক্ষসের ভয় বেশি, জানো তো জয়ন্ত? তো ওরা মাছ ধরে পাহাড়ি পথে বসতিতে ফিরে গেলে তখন বাবুরাম আলোর সংকেত করত। বললুম, তাহলে পাণ্ডেজি পরে টের পেয়েছিলেন বাবুরাম ডাকুরি কীর্তি, তাই? হ্যাঁ, বলে কর্নেল বাইনোকুলার চোখে তুললেন এবং ঝোপঝাড় ভেঙে অদৃশ্য হলেন। কি বন্ধুরা, কর্নেল নীলাদ্রি সরকারের এই গল্পটা কেমন লাগলো? আচ্ছা বলো তো, আজকে কি আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে? মানে তোমরা যেরকম গল্পটা শুনছো, তোমাদের জন্য একটা ভালো মাইক নেওয়ার চেষ্টা করেছি, মানে মাইক নিয়েছি, সেটাতেই আজকে গল্পটা পড়লাম। শুনে আমাকে কিন্তু কমেন্টে বলো যে তোমাদের কেমন লাগছে। একটুখানি খরচাপাতি করে পারচেস করেছি, তো তোমাদের থেকে শুনলে কিন্তু খুব ভালো লাগবে। হ্যাঁ, আজকে তাহলে পরে এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে পরে লাইক আর কমেন্টেও সেটা কিন্তু জানিয়ে দিও। আর যারা এরকম গল্প শুনতে ভালোবাসে তাদের সাথেও কিন্তু অবশ্যই শেয়ার করো। আজ তাহলে এখানেই বলছি টাটা, সবাই ভালো থেকো।